দেখেন, তারেক রহমান দেশে আসার আগেই গত 2-3 দিনে একটা সংবাদ আমরা দেখেছি, সেটা হচ্ছে ভারতকে ম্যানেজ করে 3 দফা শর্তে তিনি দেশে আসছেন, নানান কথা এসছে, মানে এগুলো কিন্তু অলরেডি, অথচ উনি বিভিন্ন ব্লগে অথচ উনি কিন্তু ওনার বক্তব্যে আপনি খেয়াল করে থাকবেন যে আধিপত্যবাদ বিরোধী একটা কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, তার মানে কি? তার মানে সেই ওনার যেই ধ্যান ধারণা, যেই জনগণের যেই স্পিরিট, সেগুলো কিন্তু উনি মাথায় রেখে কিন্তু বক্তব্যটা সেভাবে দিচ্ছেন। আরেকটা আজকে দেখলাম ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে শেখ হাসিনার একটি বক্তব্য। সেটি হচ্ছে 2023 সালে বোধহয়, সাহস থাকলে দেশে আয়, সাহস থাকলে দেশে আয়। আর আবার আরেকটা হচ্ছে, আর এখন প্রধান কাজ তাকে বাইরের দেশ থেকে দেশে এনে তার বিচার করা। তো এখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু মানুষ যথেষ্ট শেয়ার করছে। তো আপনি যেটা বলছেন যে ভ্যালু বেস রাজনীতি, আসলে সবচেয়ে শক্তি যে জায়গাটাতে, আসলে এখন যেটা আমার সহ আলোচক যেটা বলেছেন যে আপনার প্রো পিপল পলিটিক্সটা প্রো পিপলকে বেসড হতে হবে। আপনি একদম তৃণমূল পর্যায়ে আমার যে কর্মসূচি, আমার যেই রাষ্ট্রীয় যে উন্নয়ন পরিকল্পনা, সেগুলোর মূলে কিন্তু আমার কৃষক, আমার যারা শ্রমিক, তাদেরকে কিন্তু আমার প্রায়োরিটি দিতে হবে। তাদেরকে যখন আমি প্রায়োরিটি দিব, তারা কিন্তু নিজেরা যখন মনে করবো যে হ্যাঁ, রাষ্ট্রটা আমার, আমি এই উৎপাদন করতে গিয়ে আমি কিছুটা বেনিফিট পাচ্ছি, আমি এটাতে পাচ্ছি, এটা, তখন কিন্তু সে রাষ্ট্রের সাথে তার যেই আত্মার জায়গা, সেটা কিন্তু কানেক্ট করে ফেলবে এবং সে তখন তার একটা মোরাল একটা সাপোর্ট কিন্তু সরকার পাবে। তো সেই ধরনের আপনার উনি যেটা বললেন যে ভ্যালু সেন্ট্রিক যেই পলিটিক্স, এবং সেদিকেই মানুষকে যেতে হবে, সেদিকে বিএনপিকে যেতে হবে, এবং সেই যেগুলো মানুষ সেই জায়গায় বিএনপি কতখানি সক্ষম, এটা ভ্যালু প্লুরালিটি করতে হবে। মানে কথা আরেকটা যে জিনিস বলতে ভুলে গেছি, সরি, পরে আপনি সময় বললেন, এটা হলো ভ্যালু প্লুরালিটি। মানে আপনার একটা ভ্যালু, আমার একটা ভ্যালু, ওনার একটা ভ্যালু। রাষ্ট্র কোনো ভ্যালুর দিকে ঝুঁকবে না, রাষ্ট্র প্রত্যেকটা ভ্যালুকে প্রোটেক্ট করবে। দ্যাট ইজ বিএনপির রাজনীতি। সবগুলোকে আপনি দেখেন খালেদা জিয়ার সময় কোনো আলেম বিরক্ত ছিল, কোনো বামপন্থী অসন্তুষ্ট ছিল ওনার সাথে রাজনীতি করতে? আপনি একটা জিনিস বিপু খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়াকে আমরা কত সেই আমার যতটুকু মনে পড়ে খুব অ্যাক্টিভলি আমরা 30 বছর থেকে তো দেখতেছি, বিশেষ করে ফলো করছি। মিনিমাম 2 থেকে তো 1 থেকে 25-30 বছর থেকে তো আমরা সরাসরি ফলো করছি। তার আগে হয়তো আরো 5-10 বছর। তো আমরা কিন্তু ওনাকে কখনো কিন্তু খুব অ্যাগ্রেসিভলি কাউকে কথা বলতে দেখি নাই। শুধু একবার ওই যে বালুর ট্রাকের সেখানে ওই যে পুলিশের কিছু যারা ডিস্টার্ব করছিল, এই মেয়েরা এত কথা জোরে কথা বলো, বাড়ি কোথায় গোপালী, এই একটাই কিন্তু আমরা শুনেছি। মানে একদম পুরো রাজনীতি জীবনে একটাই শুনেছি, তাও ব্যক্তিকেন্দ্রিক, যাদের সেখানে ডিস্টার্বের কারণে উনি ডিস্টার্ব হচ্ছিলেন। এরপরে আপনি দেখেন এই ওসমান হাদি যখন এভারকেয়ারে ছিলেন, ডাক্তার জুবাইদা রহমান, ওসমান হাদির ভাই বা ওনারা ওখানে ছিলেন, কি সুন্দর, মানে কত সফটলি মানে তাদেরকে বলছেন যে আমার লোকজন আছে, কিছু লাগলে আপনারা তাদেরকে বলবেন, ওরা এনে দিবে। এরপরে দেখেন তারেক রহমান সাহেব আসলেন। একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে 17 বছর আগে যে তারেক রহমান, 18 বছর আগের ওই সময়ের চেয়ে এই তারেক রহমানের লুকটা সম্পূর্ণ ডিফারেন্ট বলতে তার সিনিয়রদের প্রতি যে রেসপেক্ট, তার কথা বলার, তার মানুষের সাথে যেই মানে মানুষের সাথে মেশার যে আকুতিটা, সেটা কিন্তু একদম অনেক বড়, এবং কথাবার্তা প্রতিটা শব্দ চান। উনি কিন্তু কখনো আক্রমণাত্মক কথা বলেন না, এবং আজকেও কিন্তু আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে নিয়ে কোনো কটু কথা তিনি বলেননি। তো এই যে মানে চেঞ্জ হওয়া, যে আমরা 5 তারিখের পরে আমাদের মনোজগতের যে পরিবর্তন হয়ে গেছে, সেটা কিন্তু আমাদের কাজে কর্মে সেগুলো প্রমাণ করতে হবে। আমরা যেসব কাজ যেগুলো করলে পাড়া মহল্লায় আমাদের বন্ধ হবে। এখন সময়টা তো অনেক বেশি কঠিন, মানে আইন শৃঙ্খলা নেই, মানে কাউকে নিয়ম মানানোটা খুব টাফ, নিয়ন্ত্রণ করাটা। এখন সেই বিষয়গুলো তিনি এতদিন তো অ্যাড্রেস করেছেন এবং নিজেও সেগুলো মনিটরিং করেছেন। এখন দেখার বিষয় যে উনি প্র্যাকটিক্যালি আসলে কতটুকু তার যে নেতাকর্মী যাদেরকে অ্যাকোমোডেট করে এই মানুষ যাতে কষ্ট না পায় এমন কোনো কাজ যাতে তারা না করে, সেটা থেকে বিরত থাকে, সেটা তিনি এখন অ্যাড্রেস করবেন, এবং এটাই তার জন্য এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ রনি ভাই। একেবারে বিএনপি তার রাজনৈতিক জীবনে শুরু থেকে এখন পর্যন্ত কখনোই ইসলামপন্থী দলগুলোর সাথে তার কখনো ডিবেট হয়নি। ইসলামপন্থী দলগুলো সাপোর্ট পেয়েছে সব সময়, প্রত্যেকটা নির্বাচনে।
শহীদ রাষ্ট্রপতি মানে দল খোলা থেকে শুরু করে এখন পর্যন্ত এইবারই প্রথম হয়তো ইসলামপন্থী দলগুলোকে তার ডিল করতে হচ্ছে। সেই জায়গাটাতে তারেক রহমান কি বড় ধরনের বেগ পাবেন? না, একদমই না। আমি মনে করি ইসলামপন্থী দলগুলোর সাথে ইভেন জামাত ইসলামের সাথে বিএনপির যে মুখোমুখি অবস্থানটা, এইটা কখনোই তারা করতে হয়নি। কারণ হলে এটা আনন্যাচারাল, এটা সম্ভব না। কেন সম্ভব না? এটা একটা কালেকটিভ কমন ভিকটিমহুডের মধ্য দিয়ে সম্পর্কটা আগাইছে বিগত লম্বা সময় ধরে। ধরেন যে বিএনপির নেতা এবং জামাত নেতা একসাথে জেল খাটছে, জেলে একসাথে খাবার টাবার ভাগ করে খাইছে, একজনের ইমামতি আর একজন নামাজ পড়ছে, এবার মুখোমুখি মিছিল কি একটা একসাথে কোবাবে না গলাগলি করবে না গোলাগুলি করবে? ক্ষমতা রাজনীতিতে কি আসলে সম্ভব? সম্ভব না। এটা 16-17 বছরের জীবন। আমাদের দেখেন বাংলাদেশে যারা গণতন্ত্রপন্থী রাজনীতি করছে তাদের জীবনের একটা সোনালী সময় এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে চলে গেছে। বস্তুগতভাবে রাজনীতি করে আর কোনো কিছু অ্যাচিভ করার নাই, তার জীবনে সর্বোচ্চ অ্যাচিভমেন্ট তারা দেখে ফেলছে হাসিনার পতন। ফলে খুব 2-4টা ব্যতিক্রম খবিশ লোকজন তো থাকেই সমাজে, সব জায়গায় থাকে। সেটার বাইরে আপনি ইভেন ধরেন তারেক রহমান যখন জামাতকে কিছুদিন আগে প্রথমবারের মতো অ্যাড্রেস করলো, জামাতের লোকজনের কি আপনার সত্যিই জামাতের লোকজন কিন্তু কাউন্টার দেয় না, বলছে এটা উনি বলছে, ওনার জায়গা থেকে বলছে, আমরা কিন্তু কাউন্টার দিব না। আমি কিন্তু অ্যাগ্রেসিভলি কাউন্টার দিতে দেখি নাই সোশ্যাল মিডিয়াতে। এখন আমি যে কথাটা আগে বলতেছিলাম যে সমাজে একটা ডায়লগ ছাড়া গণতন্ত্র হয় না। এখন এই ডায়লগকে ক্ষতিগ্রস্ত করে কারা? ডায়লগকে ক্ষতিগ্রস্ত করে ধরেন একটা বক্তব্য বললো তারেক রহমান, এইটাকে আপনি মেনুবারিং করলেন নিজের মতো। যেমন ধরেন উই আই হ্যাভ এ প্ল্যান, হ্যাঁ, এখন আপনার তরে প্ল্যান দিতে কে কইছে, প্ল্যান আছে নাকি এই সেই, আপনি ধরেন এটাকে আপনার মতো করে ব্যাখ্যা করলেন যে আসলে কিছু নাই, সে বানায়া বলতেছে এই সেই বললে আপনি একটা ন্যারেশন তৈরি করলেন। হ্যাঁ, আপনি দেখেন এখানে 15 বছর ধরে যে ন্যারেটিভ পলিটিক্স তৈরি করা হয়েছে সোকল মেইনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশ, শত্রু রাষ্ট্র এবং এখন প্রতিযোগী, আপনি তার নব্য প্রতিযোগী হইয়া একই ব্যাপার যদি চর্চা করেন, একই বিষয় যদি তার সাথে চর্চা করেন, এটা আপনার সাথে এর আগেও আমি বলছি, তাহলে তো আপনি তার শত্রুরা তার সাথে যে আচরণ করলো এটাই করলো, আপনি আচরণ করলেন, সে ইয়েট নট টেস্টেড, সে রাষ্ট্র ক্ষমতা নেই, এখনই আপনি তার ব্যর্থ কিভাবে প্রমাণ করেন, এখনই আপনি কিভাবে তাকে জাজমেন্ট দেন? আপনি তাকে সমালোচনা করেন, আপনি তাকে কারেক্ট করেন, গঠনমূলক সমালোচনা করেন, আপনি হ্যাঁ ব্রুটালি সমালোচনা করেন, কিন্তু আপনি তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন কিভাবে করেন, আপনি তার চরিত্র হনন কিভাবে করেন? এখনো পর্যন্ত সে যে দায়িত্ব পায় নাই, সে দায়িত্বের বিষয়ে আপনি এখনই কিভাবে তারা রায় দিয়ে দেন? এটা তো অন্যায়। তো ফলে এই ডায়লগের কন্ডিশনটা নষ্ট হয় থ্রু দ্য প্রোপাগান্ডা। সোশ্যাল মিডিয়াতে এই যে একটা বিষাক্ত পরিবেশ তৈরি করে ফেলা হচ্ছে, হ্যাঁ, একজন আরেকজনের সমালোচনা করার মধ্যে, সেই ব্যক্তিগুলোকে বসে আছে, সেই ব্যক্তিগুলো বসে থাকবে না, কিন্তু সেটা কোনো সমস্যা না। কেন সমস্যা না আমি আপনাকে বলি। হ্যাঁ, কারণ হইল কনস্পিরেসি ইজ দ্য পার্ট অফ পলিটিক্স। আপনি যদি ম্যাকিয়াভেলি ভালো করে খেয়াল করেন, ফলো করেন, ফলে আপনি পলিটিক্স করবেন আর কনস্পিরেসি ডিল করবেন না, আপনার ক্ষমতা আসার দরকার নেই, ক্ষমতা চিন্তা করার দরকার নেই। কনস্পিরেসি রাজনীতির কথা হইলো এটা, এই কনস্পিরেসিকে আপনি কখন সাথে নেবেন আর কখন অ্যাটাক করবেন, দ্যাটস দ্য ডিসাইসিভ মোমেন্ট ফর দ্য পাওয়ার। আপনি এই কনস্পিরেসি থাকবে, আপনার পাশে থাকবে, আপনার কাছে থাকবে, আপনার চেয়ারের পাশের চেয়ারটা কনস্পিরেসি করতে পারে বসে। কথা হলো আপনি কিভাবে ডিল করতেছেন এবং কখন আপনি তাকে শত্রু হিসাবে নিতেছেন এবং কখন তাকে আপনি মিত্র হিসাবে ডিল করছেন। দ্যাটস দ্য পাওয়ার গেম।